জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ হোসেন। আজ আমরা কথা বলবো আগামী দিনের পথনকশা। আমাদের দুজন অতিথি আছেন আমাদের সাথে, অধ্যাপক ডক্টর আসম আমানুল্লাহ ফেরদৌস, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আছেন ডক্টর আব্দুল লতিফ মাসুম, রাষ্ট্রবিজ্ঞান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। একটা গণ অভ্যুত্থান দেখলো বাংলাদেশ, স্বৈরাচারের পতন দেখলো, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো। এখন সামনে এগিয়ে যাওয়ার সময় বলা হচ্ছে যে রাষ্ট্র সংস্কারই এখন মূল দায়িত্ব, রাষ্ট্র মেরামত করা মূল দায়িত্ব, যাই বলেন না কেন। কিন্তু সামগ্রিক বিবেচনায় গত 15 বছর, তার আগের 2 বছর সেনা সমর্থিত কেয়ারটেকার গভর্নমেন্ট, তার আগের যে নির্বাচিত সরকার ছিল, এই সামগ্রিক 91 পরবর্তীতে যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, তাতে এই মুহূর্তে বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে নাগরিক সেবা পর্যন্ত সবকিছুই বিঘ্নিত। এত বড় সংস্কার প্রক্রিয়া কি? মানে একটা পাহাড় সম দায়িত্বের বোঝা চাপলো এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর। কোন প্রক্রিয়া এগোবে যতদিন গেল দায়িত্ব নেওয়ার পর? মানে কোনো ফ্রেমওয়ার্ক কি আপনারা বুঝতে পারলেন যে এই প্রক্রিয়ায় হয়তো সরকার ভাবছে, কিংবা আপনাদের প্রত্যাশাটা হবে কি? ডক্টর ফেরদৌস, আপনি যদি শুরু করেন। আপনাকে ধন্যবাদ, এবং আমার সহ আলোচক প্রফেসর মাসুম এবং যারা শুনছেন, এটা আপনার একটা বড় চ্যালেঞ্জ আমাদের সামনে। কারণ 72 পরবর্তী সময়ই বাংলাদেশটা আস্তে আস্তে একটা ডিপ স্টেটের ভিতরে যায়, এবং এখানে ডিপ স্টেটের একটা প্রধান লক্ষণ হলো কারা কি করছে আপনি বুঝতে পারবেন না, এবং এখানে সরকারের ভিতরে আরেকটা সরকার কাজ করে। কিন্তু গত 15 বছরে এই ডিপ স্টেটটা এমন একটা জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে যে আপনি এই ডিপ স্টেটকে উৎখাত করা, আপনি প্রধানমন্ত্রীকে উৎখাত করেছেন, একটা সরকারকে উৎখাত করেছেন, তারা পালিয়ে গিয়েছে, কিন্তু ডিপ স্টেট কিন্তু পালিয়ে যায়নি। যার জন্য এই ডিপ স্টেটের ভিতরে, সরকারের ভিতরে যে সরকার বা যে সমস্ত অ্যাক্টরগুলো যারা ছিল, তারা তো এখনো রয়ে গেছে, এবং এদেরকে আপনার এদেরকে নিয়ন্ত্রণ, এদের উপরে নিয়ন্ত্রণ তৈরি করা, এদেরকে আস্তে আস্তে এখান থেকে সরানো, এবং এটাকে একটা অ্যাকসেপ্টেবল ফর্মে নিয়ে আসা, একটা নেশন স্টেটের দিকে যাওয়া, এটা একটা দুরূহ কাজ বলে আমার কাছে মনে হয়। এখন পর্যন্ত যারা আছেন, যে কাজগুলো হয়েছে সরকারের, কাজগুলো জনগণ সহজভাবে গ্রহণ করেছে এবং অ্যাকসেপ্টেবল বলে মনে হচ্ছে আমাদের কাছে। কিন্তু ধরেন একটা ফ্রেমওয়ার্ক অথবা একটা মন্ত্রণালয় যে আগামী 100 দিন কি করবে, তার যে একটা ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কটা যদি জনগণের সামনে তুলে দেওয়া হয় যে আগামী 100 দিনের ভিতরে আমি অর্থনীতিতে এই জায়গাটাতে একটা চেঞ্জ আনতে চাই, তাহলে জনগণ বুঝতে পারবে যে ওনারা স্পোরাডিক কাজ করছেন। আজকে এই ব্যাংকের বোর্ড ভেঙে দিচ্ছেন, কালকে এইটা করছেন, ওইটা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি, ওনার কালকে বক্তৃতাটা আমি শুনছিলাম, চমৎকার বক্তৃতা, এবং যারা বলতো যে এদেশে কারো কোনো বিকল্প নেই, তো হাসান মনসুরের বক্তৃতা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে অর্থনীতিতে আমাদের যে একটা বিরাট ঝামেলা যাচ্ছে, বিস্তারিত সবাই জানি আমরা, সেটা নিয়ে আলোচনা করতে চাই না, এটা ওনার পক্ষে পসিবল এটাকে সামাল দেওয়া। সো এইরকমভাবে যদি উনি বলেন যে আগামী 100 দিনে আমি এই কাজগুলো করব, স্বাস্থ্য মন্ত্রণালয় যদি বলে যে আমি আগামী 100 দিনে এই কাজগুলো করব, আইন মন্ত্রণালয় যদি বলে আগামী 100 দিনে আমি এই কাজগুলো করব, তাহলে জনগণের সামনে একটা কমিটমেন্ট হয় যে আমি আগামী 100 দিনে এই কাজগুলো আমরা একটু দেখতে চাই। কিন্তু আপনাকে একই সঙ্গে কথাটা মনে রাখতে হবে, এত জঞ্জাল তৈরি করে গিয়েছে ওনারা, এই জঞ্জাল আইডেন্টিফাই করতে করতে ওনাদের অবস্থা, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে, এই যে আপনার, আমি কালকে আমার একটা জরুরি কাজে গিয়েছিলাম সচিবালয়ে, সেখানে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে এইটা আইডেন্টিফাই করতে করতেই ওনাদের এবং প্রচণ্ড কাজের চাপ মনে হচ্ছে আমার কাছে, এবং এটা আরেকটু বাড়ানো দরকার আমার মনে হচ্ছে।
এই যে যে পরিসরটা হয়েছে সেই পরিসরটা আরো একটু বাড়ানো দরকার, এটা একটা জিনিস। কারণ কেন বললাম আমি শিক্ষাক্ষেত্রে আপনার প্রাইমারি স্কুল, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এগুলা শুরু হয়েছে কাজ, কিন্তু এখনও বহু কলেজ বন্ধ আছে এবং কলেজগুলোতে আপনি দেখবেন যে গভর্নিং বডি নিয়ে কিন্তু একটা ঝামেলা শুরু হয়েছে। এক গভর্নিং বডি চলে যাচ্ছে, আরেক গভর্নিং বডি আসছে। কারা আসবে তার একটা নিয়ম কানুন ফ্রেমওয়ার্ক আছে, কিন্তু সেই ফ্রেমওয়ার্কটা অনেকে মানতে চাচ্ছেন না। অনেক ধরনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু বন্ধ। বলা হয়েছে যে খোলা, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় খোলা, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমরা ক্লাস নিতে পারছি না, কারণ বিশ্ববিদ্যালয়ে অভিভাবকহীন অবস্থায় এই মুহূর্তে আছে। ভাইস চ্যান্সেলর সাহেবরা নাই, প্রভাস চ্যান্সেলর নাই, ট্রেজারার নাই, রেজিস্ট্রার নাই, কোথাও কোথাও আপনার হলে প্রভু সাহেবরা নাই, প্রক্টর নাই। এটা অনেকটাই একটা অটো সিস্টেমের মতো এখন এই মুহূর্তে চলছে, যেভাবে আপনার আমাদের এখানে পুলিশ ছাড়া এবং এই যে কি ছাড়া 3-4 দিন সরকার ছাড়া যেভাবে অটো চলছিল সেভাবে চলছে। এখন এটাকে আপনাকে তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিতে হবে যে বিশ্ববিদ্যালয়গুলোকে যদি চালু করতে হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডারদের সাথে কথা বলে একে চালু করার ব্যবস্থা করা। আমাদের এখানে যাদেরকে আপনারা দায়িত্ব দিতে চান, যারা লেখাপড়া জানা মানুষ, পাবলিকেশন আছে, যাদের অ্যাকসেপ্টেবিলিটি আছে, রাজনৈতিক পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড তো সবাই থাকবে। কোনো মানুষের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো মানুষ আছে পৃথিবীতে? এটা ওই যে এরিস্টটলের সেই বিখ্যাত উক্তি, পলিটিক্যাল এলিমেন্ট, পলিটিক্যাল যারা বলে যে রাজনীতি মুক্ত একজনকে আমি দিতে চাই, যে আমরা দেখতে রাজনীতি মুক্ত কেউ নাই। দেখতে হবে তার অ্যাকসেপ্টেবিলিটিটা আছে কিনা, এবং দেখতে হবে সে রাজনীতি তার যে পলিটিক্যাল ভিউটা সে অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে কিনা। দেখতে হবে তার কোনো নিজস্ব এজেন্ডা নিয়ে এসে চলে কিনা শিক্ষা প্রতিষ্ঠানে। দেখতে হবে যে তার এজেন্ডা বাস্তবায়নের জন্য সে দুর্নীতির আশ্রয় গ্রহণ করে কিনা। এই বিষয়গুলো আপনার দেখে আস্তে আস্তে আপনাকে তাড়াতাড়ি করে এই জায়গাগুলোতে দিতে হবে। এই যে আমার ছাত্র নাহিদ কালকে বলল আমাদেরকে এখানে আরেকটা বিপ্লব গণ অভ্যুত্থান করতে হবে, যে আমাদের এখানে কাঠামোটাকে সংস্কার করার জন্য। এটা কিন্তু খুব সাংঘাতিক কথা। এবং আপনি দেখেন কোনো সময় ছাত্ররা শিক্ষকের উপরে আপনার এই যে চলে যেতে পারে, এবং ছাত্ররাও যে ভালো বুঝে সেটা আপনি দেখেন। কালকে তার স্টেটমেন্টে দেখলাম সাংঘাতিক কথা। কারণ এখানে যে কাঠামোটা আছে, আমলাতান্ত্রিক যে কাঠামোটা, অথবা আমাদের এখানে আইন আদালতের যে কাঠামোটা, যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমটাতে যদি আপনি হাত না দিতে পারেন, পলিসিতে যদি আপনি হাত না দিতে পারেন, তাহলে আজকে এই জায়গা থেকে একজনকে বিদায় করলেন, কালকে আরেক জায়গা থেকে একজনকে বিদায় করলেন, আরেক জায়গায় নতুন একটা অ্যাপয়েন্টমেন্ট দিলেন, কিন্তু ওই পলিসি রয়ে গেল, ওই সিস্টেমই রয়ে গেল। তাহলে এই বৈষম্য বিরোধী যে বাংলাদেশটা আমরা দেখতে চাই, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে বাংলাদেশের যে মূল মন্ত্রগুলো যেটা আমরা দেখতে চাই, যেগুলোকে একদম ডেস্ট্রয় করে দিয়ে গেছে এই সরকার, গত সরকার এটাকে ডেস্ট্রয় করে দিয়ে গিয়েছে। এবং আমরা এতবার বলেছি গত 15 বছর থেকে, আপনারা কিন্তু সিস্টেমটাকে ডেস্ট্রয় করে দিচ্ছেন। এখানে কোনো ধরনের কোনো গুড গভর্নেন্স ছিল না। এই টেবিলে বসে মিনিমাম 20 বার আমি বলে গেছি যে গুড গভর্নেন্সের কোনো কিচ্ছু নাই। তা এখন ওই জায়গাগুলোতে আপনাকে হাত দিতে হবে, একটু সময় তো লাগবেই। ডক্টর আব্দুল লতিফ মাসুম, সরকারের পতন হয়েছে, ডক্টর ফেরদৌস বলছেন যে স্টেট ইনসাইড স্টেট অথবা ডিপ স্টেট যাই বলুন কেন, সেই স্টেকরা এখনো আছেন। গত 15 বছরে যেভাবে এই কাঠামোগত, এখন যেহেতু সংস্কারের কথা বলা হচ্ছে, যদি ধরে নিই সেই কাঠামোগত ধ্বংস যেভাবে করা হয়েছে, তাতে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাতে ঠক বাঁচতে গাউজার হয় আর একটা শঙ্কা দেখেন কিনা? আমি প্রথমেই এক নদী রক্ত পেরিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে যারা, তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে কথা শুরু করি। আমি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, সুতরাং সেদিকটাই আমার নজর থাকবে। জিল্লুর আর খান রাষ্ট্রবিজ্ঞানের একজন মহিরু। তিনি অনেক আগে একটা গ্রন্থ রচনা করেছিলেন। গ্রন্থটির শিরোনাম ছিল ক্রাইসিস টু ক্রাইসিস, মার্শাল টু মার্শাল। বাংলাদেশের 50 বছরের এই গত ইতিহাসটি যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে পরে দেখবেন যে আমাদের ক্রাইসিসের শেষ নেই। এই বড় ধরনের একটি ক্রাইসিসের পরে এখন যে সময়টি আমরা অতিক্রম করছি, সেটা আরো বড় ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে। প্রফেসর বললেন যে সর্বত্র একটা এমন
অরাজকতা, এমন ভয়াবহতা, এমন অবস্থা বিরাজ করছে যে স্টাবিলিটি বা সুশৃঙ্খলা অবস্থা ফিরিয়ে আনতে অনেক 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 সময় দরকার, অনেক শ্রম দরকার, অনেক বিদ্যা দরকার, অনেক বুদ্ধি দরকার। তো আমরা হতাশ হতে চাই না এই কারণে যে আপনি ধরুন প্রফেসর ইউনূস সাহেব, উনি বিশ্বনন্দিত মানুষ এবং গোটা জাতির কাছে একটা অভ্যুত্থানের মাধ্যমে নন্দিত হয়ে প্রতিষ্ঠিত হয়েছেন। সুতরাং এটি প্রশ্নবোধক নয়। নির্বাচনের মাধ্যমে যে নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, আমার মনে হয়েছে যে এই গণবিপ্লব বা গণ অভ্যুত্থানের মাধ্যমে তিনি যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে মোর দ্যান দ্যাট অফ, এটা ঠিক আছে। এবং অর্থনীতির ব্যাপারটা প্রফেসর বলেছেন। আমরা একটা নেতৃত্ব বা কর্তৃত্বের যে জায়গাটা সেটা সুন্দর দেখছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা আপনি বললেন, এবং বাংলাদেশ এখন যে মানে অর্থনীতির দায়িত্বে, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যাকে দেওয়া হয়েছে তিনি প্রফেসর ডক্টর সালেহ, উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। ইজ দ্য রাইট ম্যান অ্যাট দ্য রাইট প্লেস। এবং ইউনূস সাহেব তো অর্থনীতির লোক। সুতরাং এটা একটা বড় ধরনের আশাবাদ তৈরি করেছে আমাদের কাছে যে অর্থনৈতিক একটা উল্লম্ফন বা অর্থনৈতিক যে অচল অবস্থা বা যে তলাবিহীন জুরির অবস্থা যেটা হয়েছিল সেটা হয়তো আস্তে আস্তে উত্তরণ ঘটবে। কিন্তু রাজনীতিটি আরো কঠিন। রাজনীতিতে আমাদের সামনে একটা স্বৈরাচারী সরকার ছিল, আওয়ামী লীগ সরকার ছিল। আমরা 15 বছরে শ্রম দিয়েছি, রক্ত দিয়েছি, সময় দিয়েছি, কিন্তু আমরা পেরে উঠিনি। সে রাজনৈতিক নেতৃত্বের কথা বলেন, সিভিল সোসাইটির কথা বলেন, ছাত্র নেতৃত্বের কথা বলেন, আমরা পেরে উঠিনি। কিন্তু এখন তো আমরা পেরে উঠেছি। এখন একটি ভিন্নতার অবস্থা। কিন্তু এই রাজনৈতিক স্বৈরাচার চলে যাওয়ার পরে যে অবস্থাটি সৃষ্টি হয়েছে সেটিকে নিয়ন্ত্রিত করা, সুশৃঙ্খল করা, এটা খুবই কঠিন ব্যাপার। এখন বলা হচ্ছে নির্বাচন, ধরে না নির্বাচনের কথাই ধরেন আপনি। এখন যদি 3 মাস পরে বা 6 মাস পরে 9 মাস পরে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে পরে প্রতিদ্বন্দ্বিতা নেই। কিন্তু যদি মানে আমরা একটু নির্বাচন নিয়ে আলাদা করে জিজ্ঞেস করব, তখন এটা একটু মানে এখন যে অবস্থাটা হচ্ছে সেটি মানে কঠিন অবস্থার মধ্যে দিয়ে চলছে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দাবি পেশ করছে, বিভিন্ন আমাদের ছাত্র সমন্বয়কারীরা নানাভাবে রোল প্লে করছে। আমরা যদি স্টেক হোল্ডারের কথা বলি তাহলে পরে এই সময় বাংলাদেশে 4টা স্টেক হোল্ডার আছে এখন এই মুহূর্তে। প্রফেসর মোহাম্মদ ইউনূস ইজ এ পার্সোনালিটি, এবং তিনি তার নিশ্চয়ই প্রশাসনে তার পুনর্গঠনে একটা বড় ধরনের ভূমিকা, তার মাথা, তার মেধা কাজ করছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে একটি উপদেষ্টা মণ্ডলী আছে। ওহিদুদ্দিন মাহমুদ একটা পার্সোনালিটি, এবং তিনি রাইট ম্যান এট দ্য রাইট প্লেস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, নামই আগে উপদেষ্টা ছিলেন। এরা একটা স্টেক হোল্ডার। এরপরে ছাত্র সমন্বয়কারীরা আপনারা দেখেছেন যে বিভিন্ন মন্ত্রণালয় তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করেছে, এবং আমিও মনে করি ব্যক্তিগতভাবে যে বিপ্লবের তাতে ব্যর্থ না হয়ে যায় সেই জন্য প্রতিটি মন্ত্রণালয় আবার মানে ওই মেনি কুকস আর সোয়াল দ্য ব্রুথ এরকম হলেও হবে না। মানে ওদেরকে 2টো বা 5টি এইভাবে বিভিন্ন জায়গা সংশ্লিষ্ট করে দিয়ে বিপ্লবের সার্থকতা, বিপ্লবের আসল মূল লক্ষ্য যাতে ব্যর্থ না হয়ে যায় সেই কারণে তাদেরকে আমরা এইভাবে স্টেক হোল্ডার করতে পারি। এবং রাজনৈতিক দলগুলোকে খুব সহনশীলতার সাথে এখন রাজনৈতিক কার্যক্রম এর উপর বেশি গুরুত্ব না দিয়ে জাতীয় সমঝোতা, জাতীয় ঐক্য, বিশেষ করে ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, জাতীয় রণকৌশল, সে উন্নয়ন ক্ষেত্রে হোক আর শিক্ষা নীতির ক্ষেত্রে হোক আর স্বাস্থ্য ক্ষেত্রে, যে একটা আমরা যেটাকে বলি যে ন্যাশনাল কনসেনসাস, সেটা অর্জিত হতে হবে। এবং সেটা অর্জিত করতে পারলেই আমরা সঠিক সময় সঠিক পথে পৌঁছতে পারবো আশা করি। আমরা একটা বিরতি নেব, বিরতি নিয়ে ফিরে এবার আলোচনা করব। যেটা স্যার ইনসাইড পলিটিক্স, একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পর, সঙ্গেই থাকবে।
জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজ কথা বলছি আগামী দিনের পথ নকশা নিয়ে। আমাদের সাথে আছেন ডক্টর আব্দুল লতিফ মাসুম এবং অধ্যাপক ডক্টর আসম আমানুল্লাহ ফেরদৌস। ডক্টর মাসুম, আপনি বলছিলেন যে যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, সেটি নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয় তার চেয়েও অনেক বেশি গ্রহণযোগ্য, অনেক বেশি সমর্থিত। যদি তাই হয় তাহলে মানুষের চাওয়া তো এইরকমও হতে পারে যে থাক, তাহলে আর নির্বাচিত সরকার দরকার নেই, তারাই থাকুক, তারাই চালাক। তার সাথে যুক্ত করে দিই যেটি আপনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলো তো নির্বাচনের দাবি তুলবে, তখন একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে কিনা? অবশ্যই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে। আমি যেটা বলেছি সেটা প্রফেসর ফেরদৌস অলরেডি বলেছেন যে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি সরকার, গণ অভ্যুত্থানের মাধ্যমে জনসমর্থিত হয়ে ক্ষমতা গ্রহণ করা আর নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করার মধ্যে একটু ফাঁক আছে। একটা হলো ইনফরমাল, আর একটা হলো ফর্মাল। আপনি ফর্মাল ওয়েতে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে মানুষের সম্মতির ভিত্তিতে সরকার প্রতিষ্ঠিত, এটি নিয়ম, সারা পৃথিবীতে এই নিয়ম। কিন্তু ব্যতিক্রম, বিপ্লব, এই গণ অভ্যুত্থানগুলো ওই যে আমরা বলি না নিপতনে সিদ্ধ ঘটনা, এই নিপতনে সিদ্ধ ঘটনা দিয়ে তো আপনি ক্রাইসিস মোকাবেলা করতে পারবেন না। আপনি ঠিকই বলেছেন, এখন কিন্তু এই মুহূর্তে একটা গোটা জাতির ঐক্যমত্য রয়েছে, ইউনূস সাহেব এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছনে, কনসেনসাস, রাইট, কনসেনসাস। কিন্তু কিছুদিন পরে যখন রাজনৈতিক দলগুলো তাদের স্বকর্মসূচি, স্বস্বার্থ, সুবিধা নিয়ে অগ্রসর হবে, তখন আস্তে 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 অর্জিত এই ন্যাশনাল কনসেনসাস প্রশ্নবিদ্ধ হবে। সেই জন্য এই জন্যই তো শব্দটা অন্তর্বর্তীকালীন সরকার, বিপ্লবী সরকার নয়। কিন্তু কিছুটা চরিত্র, বিপ্লবী সরকারের যে চরিত্র বৈশিষ্ট্য আছে কিছুটা আছে, কিন্তু একেবারে পুরোটা না। এই জন্যই অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন কিছু কর্তব্য, প্রধানত নির্বাচন পরিচালনা করা। প্রফেসর ফেরদৌস যথেষ্ট গুরুত্ব করে বারবার বলেছেন যে একটা গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করাই তাদের প্রধান দায়িত্ব। কিন্তু এখানে এই নির্বাচনের আগে গোটা বাংলাদেশ এখন যেভাবে টালমাটাল হয়ে উঠছে, আপনি যারা সচিবালয়ে লক্ষ্য করছেন প্রতিদিনই চৌকিদার থেকে শুরু করে সবারই ডিমান্ড মনে হয় যেন এখন একটা দাবি আদায়ের মৌসুম হয়ে গেছে। বঞ্চিত কথা ঠিক আছে, কিন্তু এখন আপনি যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর সমস্ত দায় দায়িত্ব, চাপ প্রয়োগ, আন্দোলন সংগ্রাম করতে থাকেন, তাহলে পরে তো এর মানে খুবই খারাপ অবস্থা। এখানে দুটো জিনিস লক্ষণীয়, যে অতীত সরকার যে প্রতিষ্ঠানগুলো রেখে গেছে, যে ব্যক্তিগুলো রেখে গেছে, তার থেকে সর্বাত্মকভাবে অসহযোগিতার সম্মুখীন হয়েছে। যেমন ধরো, যেতে না যেতে পুলিশ একরকম বিদ্রোহ করলো, আনসার বিদ্রোহ করলো, আমলারা অলিখিতভাবে বিদ্রোহ করলো। তো এখন এত বিদ্রোহ, এত বিশৃঙ্খলার মধ্যে একটি সরকার পরিচালনা করা আস্তে আস্তে নিয়ন্ত্রিত হয়ে আসবে। কিন্তু এখন আবার ওই যে বঞ্চিতদের ফাঁকে অবঞ্চিতরাও, কিন্তু আমি সেদিন সচিবালয়ে গিয়েছিলাম আমার একটি কাজে, তো সেটাও ওইভাবে শুনে আসলাম যে এখন মানে ঘরপোড়ার মধ্যে আলু পোড়া খাওয়ার মতো, রাইট, এক্স্যাক্টলি, ঘরপোড়ার মধ্যে আলু পোড়া দেওয়ার চেষ্টা করতেছে। তো এই অবস্থাটা মোকাবেলা করতে হবে। সেজন্য মানে যথার্থ বলেছেন যে একটা, আপনি বোধহয় বলেছেন যে একটা সুনির্দিষ্ট কর্মসূচি, একটা রোড ম্যাপ নিয়ে তাদের আগাতে হবে, 3 মাস হোক, 6 মাস হোক, 1 বছর হোক। কিন্তু মনে রাখতে হবে যে এটা কিন্তু অনির্বাচিত সরকার। অনির্বাচিত সরকারের এই যে ঝামেলাগুলো হচ্ছে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন দাবি দাওয়া, আন্দোলন, এগুলো মোকাবেলা করা হয়েছে তাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে। এবং তাদের উচিত হবে না যে এই হিমালয় সম যে সমস্যা গোটা জাতির সামনে রয়েছে, কাঠামোগত, প্রতিষ্ঠানিক, ইনস্টিটিউশনাল, মানে নানা ধরনের, এটা সবকিছুকে তারা অ্যাড্রেস করতে পারবেন এরকম একটা আশাও আমাদের করা উচিত হবে না। তারা 6 মাস 9 মাসের জন্য একটা কাঠামো,
একটা রূপরেখা, একটা সূচনা পর্ব তৈরি করে দিয়ে যাবেন ভবিষ্যৎ সরকারের জন্য। এবং ভবিষ্যৎ সরকারের সম্বন্ধে আমার একটি প্রস্তাবনা আছে, সেটা হচ্ছে যে এই জাতি যেভাবে টার্ময়েল অতিক্রম করে একটা বিপ্লবের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করেছে, সেই বিপ্লবী সরকারের চেতনা জাতীয় ঐক্যমত্য বজায় রাখার জন্য ভবিষ্যৎ সরকারটি যেন জাতীয় সরকার হয় আগামী 5 বছর। এটা আসার কথা যে ইতিমধ্যে আপনারা বিএনপির কথা জানেন, ইতিমধ্যে তারা বলেছে, বিএনপির যে কর্ণধার তারেক রহমান উনি বলেছেন যে আমরা যদি ক্ষমতাসীন হই তাহলে পরে একটা জাতীয় সরকারের মাধ্যমে জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে দেশটা পরিচালনা করো, এবং সেটাই কিন্তু আমাদের জন্য রক্ষা করবে। সামনে আপনি কিন্তু শেখ হাসিনা নেই, শেখ হাসিনা নেই, মানে আমাদের সামনে থ্রেট নেই। শুধু থ্রেট না থাকলে ঐক্য থাকে না। এই অবস্থায় জাতীয় সরকার আপনাকে করতে হবে যদি আপনি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হন, যদি আপনি দেশের সংস্কার চান। ধন্যবাদ ডক্টর মাসুম। ডক্টর ফেরদৌস, মানে থ্রেট নাই, থ্রেট না থাকলে ঐক্য থাকে না, এই বাস্তবতায় আবার গত 2-3 দশকের বাংলাদেশের যে রাজনৈতিক চর্চা, সেই রাজনৈতিক চর্চা রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ এবং ভোটার পর্যন্ত এই মুহূর্তে 6 মাস 9 মাস 1 বছর যাই হোক না কেন, তারপরে নিশ্চয়ই একটা সময় নির্বাচনের দিকে যাবে এই সরকার। সেই যদি একই রকম একটি প্রতিযোগিতাহীন বাস্তবতায় নির্বাচন হয়, তাহলে কি এই বিপ্লব বেহাত হওয়ার শঙ্কা দেখেন কিনা? এবং সেই জায়গায় এখন মাঠে থাকা রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার, তারা যতই ইনফর্মাল হোক, যতই অনির্বাচিত হোক, তাদের একে অপরকে সহযোগিতা করার সেই দায়িত্বটুকু, সেই মেলবন্ধনটুকু ধরে রাখবেন কে? না, এটা প্রথম কথা হলো যে আমরা যে শব্দগুলো ব্যবহার করি, এটা কিন্তু বিপ্লব ছিল না, এটা একটা গণ অভ্যুত্থান। বিপ্লব তো আলাদা বিষয়, এটা একটা গণ অভ্যুত্থান হয়েছে। কারণ বিপ্লব হলে বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হবে, বিপ্লবী সরকার তো প্রতিষ্ঠিত হয় নাই, তাহলে তো প্রফেসর ইউনূস প্রেসিডেন্ট হবেন, সেটা তো হয় নাই। এটা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা কনসেনসাস তৈরি হয়েছে জনগণের ভিতরে, একটা উইল তৈরি হয়েছে, একটা সোশ্যাল ক্যাপিটাল তৈরি হয়েছে যে আমরা ওনাকে আমাদের এই যে প্রধান হিসেবে আমরা মেনে নিলাম, এবং তার বিভিন্ন ধরনের অ্যাকসেপ্টেবিলিটি এই ফাঁকফোঁক করে আসে, আপনার সংবিধানের ভিতরেও বিভিন্ন জায়গাতে ফাঁকফোঁক করে আসে। এবং এটা যদি আপনাকে পার্লামেন্টে নিয়ে আপনাকে এটা রেটিফাই করতে হবে। আমি যে কথাটা বলার চেষ্টা করছিলাম, যে যেটা মাসুম ভাই যেটা বলছিলেন, হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে বলছিলেন যে তলাবিহীন জুরি 1974 থেকে, মানে যা দেয় তাই তলায় যায়, এটা কোনো খোঁজ পাওয়া যায় না। এই তলাবিহীন জুরি কাকে বলে সেটা আমরা গত 15 বছরে বাংলাদেশ দেখেছে। কারণ কালকে প্রথম আলোর এবং সবগুলো পত্রিকাতেই আপনার নিউজ আসছে, আপনাদের চ্যানেলও আসছে, যে সরকার 18 লক্ষ কোটি টাকা ঋণ রেখে বিদায় নিয়েছে। 18 লক্ষ কোটি টাকা ঋণ রেখে বিদায় নিয়েছে, মানে 3টা বাজেটের সমান, বাংলাদেশের 3টা বাজেটের সমান পরিমাণ ঋণ রেখে তারা বিদায় নিয়েছে। এবং খুবই সারপ্রাইজিং, গত 3-4 বছরে তাদের ঋণের পরিমাণটা প্রায় 60% প্লাস ঋণের পরিমাণটা ছিল। এবং এই যে ব্যাড লোন যেগুলো হয়েছে ব্যাংকিং সেক্টরে এবং অন্যান্য জায়গাগুলোতে, এবং গত সরকার যাওয়ার আগে 3 মাসে 41,000 কোটি টাকা ছাপানো হয়েছে বাংলাদেশ ব্যাংকে, এবং এটা এই যে তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে কাজটা হয়েছে। এখন টাকা ছাপিয়ে, এখন বাংলাদেশ ব্যাংক বলছে আমরা টাকা ছাপাবো না, টাকা ছাপিয়ে আপনি এই জিনিসগুলোকে সামাল দিচ্ছেন। তার মানে এই একদম টোটাল একটা তলাবিহীন জুরি বলতে যা বোঝায়, তলাবিহীন বাংলাদেশকে রেখে গেছে এই যে গত সরকার। এই কথাটাই বারবার আমরা বলার চেষ্টা করছিলাম গত 15 বছর ধরে, যে ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত বাংলাদেশে। কেউ আমাদের কথা কোনো পাত্তা দেয় নাই, আমাদেরকে গালিগালাজ করা, এই সেই করা, আমরা কিচ্ছু বুঝি না, দুনিয়ার সব কিছু তারা বুঝেন, এই সেইতে। আচ্ছা শুনেন, রোড, কালভার্ট, ব্রিজ এবং এই সমস্ত জিনিস বানিয়ে যদি আপনার এই মানুষের মনে স্থান পাওয়া যায়, তাহলে মানুষ কেন এই আচরণটা করলো ওনার প্রতি? আইয়ুব খান অনেক ভালো ছিল, একদম এইরকম চোরের মতো কেন পালিয়ে যেতে হলো? যে যারা পদ্মা সেতু বানিয়েছে, যারা মেট্রো রেল বানিয়েছে, তাদেরকে এরকম চোরের মতো, লক্ষণ সেনের মতো পালিয়ে যেতে হলো কেন? ওই 1000 বছর পরে আবার নতুন ঘটনা, যে বাংলাদেশ থেকে একদম পিছনে দরজা দিয়ে পালিয়ে যাওয়া। যারা বলছিল আমরা কোনোদিন পালাবো না, এগুলো নিয়ে এখন টেলিভিশনে সব জায়গাতে মিম তৈরি হচ্ছে, মিম নাকি জানি বলে আপনারা,
বানান সেগুলো তৈরি হচ্ছে, পালাবো না। তারপর পালিয়ে গেলেন কেন? একদম হোল লট পালিয়ে গেছে একদম। এটা পৃথিবীর ইতিহাসে কোথাও আপনি দেখবেন না। সেদিন একটা টেলিভিশনে বলছিলাম, একটা সরকার পরিবর্তনের সাথে সাথে তার পুরা 350 জন এমপি পালানো, তার পুরা মন্ত্রিপরিষদ পালিয়ে গেছে, তার পুরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে ধরে পুরা অল ডেপুটি গভর্নর পালিয়ে গেছে, তার পুরা পুলিশের হাই আপস পালিয়ে গেছে, তার সব পলাতক। তার মানে এটা কি ডেভেলপমেন্টটা হলো? এই কথাটা বলছিলাম, বাংলাদেশের ঘরে ঘরে তো আইয়ুব খানের ছবি থাকার কথা যদি আপনি ডেভেলপমেন্টের কথা বলেন। আর আইয়ুব খান যে ডেভেলপমেন্ট করছে, তাই না, যে ডেভেলপমেন্ট করেছে, আপনি মানুষকে দাবিয়ে রাখবেন, মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, মানুষের মননে আঘাত করবেন, আপনাকে কিন্তু মানুষ সহ্য করবে না। সেই দিন কিন্তু আর নাই। এই যে তলাবিহীন জুড়ি, এই তলাবিহীন জুড়ি থেকে বাংলাদেশকে টেনে তোলার জন্য আমাদের একটা ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি লাগবে। এখন ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আপনি বসতে পারেন। এখন ওয়াহিদুল হক সাহেবের কথা প্রায়ই বলি, এই যে পাকিস্তানের বিখ্যাত অর্থনীতিবিদ ওয়াহিদুল হক সাহেব, ওনার যে ডেভেলপমেন্ট ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেটা ধরে ধরে আপনি বসেন, আপনি রিয়েল জিডিপিতে আপনি হাত দেন, যে হিউম্যান জিডিপির জায়গাটাতে আপনি হাত দেন। আপনি কতগুলো ফেক জিডিপি তৈরি করলেন, আপনি কতগুলো ফেক পার ক্যাপিটা ইনকাম তৈরি করলেন, আপনি কতগুলো ফেক রিজার্ভ তৈরি করলেন, 30-40 বিলিয়ন রিজার্ভ দমদম করে এখন 12-14 বিলিয়নে চলে আসে, 15 বিলিয়নে চলে আসে। আপনি এগুলো তৈরি করলেন, সব বেলুন বাবল তৈরি করলেন, চলে আসলেন। এখন ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটা কি হতে পারে? রহমান সুবহানরা তো এখনো জীবিত আছে। ওনাদের তো ওই যে ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে টাস্ক ফোর্স করেছিলেন 90-এর দশকের পরে, সেই জিনিসগুলো নিয়ে খুলে বসেন। আমাদের এখানে বিখ্যাত অর্থনীতিবিদ যারা আছে, সমাজবিজ্ঞানী যারা আছে, তাদের সাথে একটু বসেন, তাদের সাথে বসে যে একটা ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। সবসময় খালি সমাজবিজ্ঞানী এই অর্থনীতিবিদরা বসে, সেখানে মনোবিজ্ঞানী নাই, সেখানে সমাজবিজ্ঞানী নাই। আপনি সমাজবিজ্ঞানীদেরকে ডাকেন, তারা তো ডেভেলপমেন্ট পড়ায়, তারা তো ডেভেলপমেন্টের জনক। তা আপনি ডেভেলপমেন্টের কাজ করতে চান, আপনি সমাজবিজ্ঞান ডেভেলপমেন্টে কি কি সব তাত্ত্বিক যে। স্যার, আপনার অনুমতি নিয়ে একটু থামাই, আমাদের একটা বিরতি নিতে হবে স্যার, আমরা ফিরে এসে তারপর শেষ করবো। প্রিয় দর্শক, যেটা স্যার ইনসাইড পলিটিক্স, একটা বিরতি নিচ্ছি। যেটা স্যার ইনসাইড পলিটিক্সে আবার আমন্ত্রণ জানাচ্ছি, কথা বলছি আগামী দিনের পথ নকশা নিয়ে। ডক্টর ফেরদৌস, আপনার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটা একটু বলবেন, 1.5 মিনিট একটু শেষ করবেন। আমরা মূল কথাটা হলো যে বাংলাদেশের নতুন ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটা কি হবে সেটা ঠিক করা। আপনি আমাদের গুন্ডার ফ্র্যাঙ্কের নাম শুনছেন, আপনি সামির আমিনের নাম শুনছেন, আপনার হামজা আলাবির নাম শুনছেন, আপনি জোসেফ স্টিগলিজের নাম শুনছেন। আমাদের ডেভেলপিং কান্ট্রিগুলো কীভাবে ডেভেলপ করতে তা পারে, একদম ডেভেলপমেন্ট উইদিন আওয়ার সেলভস, এইটা কীভাবে করতে পারে সেই ফ্রেমওয়ার্কগুলো তো আছে। এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং আশেপাশের দেশগুলো তো আমাদের সামনেই আছে। এইখানে একটা রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমাদেরকে যেতে হবে, যে আমাদের ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটা কী হবে, আমাদের হেলথ স্ট্র্যাটেজিটা কী হবে, আমাদের এখানে একটা সাংস্কৃতিক বিপ্লব দরকার, সেটা কী হবে। সাথে সাথে আপনার নির্বাচন কীভাবে গ্রহণযোগ্য করা যায়, সেই নির্বাচন কমিশনের কাঠামোটা চেঞ্জ করা, সেখানে রাজনৈতিক দলগুলোর জন্য একটা ঐক্যমত করা। তবে আমি লাস্ট কথাটা যেটা বলি, অনেক কাজে একসাথে হাত না দিয়ে কতগুলো পলিসি তৈরি করেন, কতগুলো স্ট্র্যাটেজি তৈরি করেন, কতগুলো ফ্রেমওয়ার্ক তৈরি করেন, করে পলিটিক্যাল ফোর্সেসগুলোকে নিয়ে একটা রাজনৈতিক ঐক্যমত, একটা বন্দোবস্তুতে পৌঁছান, পরে এটা ইমপ্লিমেন্ট হবে। ধন্যবাদ ডক্টর ফেরদৌস। ডক্টর মাসুম, একটু ক্লোজিং রিমার্কস 1 মিনিট। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে গণতন্ত্র মানে কিন্তু একটা ব্যবস্থা না, গণতন্ত্র মানে হচ্ছে এ ওয়ে অফ লাইফ। যাদের জীবনে, যাদের ব্যবস্থায় গণতন্ত্র নেই, তাদেরকে পুনরুত্থানে সাহায্য করা যাবে না। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিস্ট নাৎসি সরকারগুলো বা আদর্শগুলো আজও ইউরোপে গ্রহণযোগ্য নয়। তো সেই জন্য প্রথম কাজটি হচ্ছে আগামী নির্বাচনে যাতে কচ্ছপের মতো হাঁটি হাঁটি পা করে তারা না আগাতে পারে, সেজন্য তাদের নিষিদ্ধ করতে হবে। এবং বিএনপি বা এই ধরনের পার্টিগুলো, যেমন ধরেন মালয়েশিয়ায় বা জাপানে এলডিপি, মালয়েশিয়া ইত্যাদি, যে একটা অনডমিনেন্ট পার্টির আন্ডারে যে আতাত হয়, সমঝোতা হয়, সেই সমঝোতার মাধ্যমে গোটা জাতিকে। অন্যান্য পলিটিক্যাল ফোর্সও আছে, অন্যান্য বিরোধী দল তো আছে, সবাই তো বিএনপি না, বাইরেতে আরো 20-30টা পার্টি আছে। সেইটাই আমি বলছি যে অ্যালায়েন্স করতে হবে, করা যাবে, অ্যালায়েন্সের মাধ্যমে এগিয়ে যেতে হবে যাতে ভবিষ্যতে গণতন্ত্র নিরাপদ হয়। এলডিপি অনেক বছর ধরে ক্ষমতা আসে, কিভাবে? মাহাথির মোহাম্মদ কতদিন ছিল? অনেক দিন ধরে। কেন? কনসেনসাসের ভিত্তিতে। আমাদের সেই বাংলাদেশ দেখতে হলে নিশ্চয়ই সেই কনসেনসাসের মধ্যে দিকে যেতে হবে। ডক্টর আব্দুল লতিফ মাসুম এবং ডক্টর আসম আমানুল্লাহ ফেরদৌস, দুজনকে অনেক ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, কিছু আমাদের আজকে জেলে সারা ইনসাইড পলিটিক্স। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।